রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের এই হোটেল মতিমহলে ছিলাম। ভাড়া নিয়েছে ১৪০০ টাকা। লেক ভিউ একটি বারান্দা আছে কমন। যাচ্ছি ঘাটে, লঞ্চ ভ্রমণ করব ৬ ঘন্টার। উপরে রিজার্ভ বাজার, ওই পাশে একটি হোটেলে ছিলাম। প্রচন্ড কুয়াশা দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছে। লেকের সৌন্দর্য উপভোগ করব কিভাবে? তবে এটার আর একটা সৌন্দর্য আছে আলাদা, শীতের শুভ্রতা। আমরা যাচ্ছি ২ জন, জনপ্রতি ভাড়া ১৭০ টাকা। ২ ঘন্টা না ১ ঘন্টা? কুয়াশা ভেদ করে রুদ্র উঁকি দিচ্ছে সূর্য। স্বাগতম বরকল উপজেলা। এখানেই রয়েছে শুভলং ঝর্ণা। বর্ষাকালে আসলে অনিন্দ সুন্দর দৃশ্য দেখা যায়। পাহাড়ের উপরেই আর্মি ক্যাম্প রয়েছে, তবে আর্মিদের ভিডিও করা যাবে না। তারা যখন তল্লাশি করে নিয়মিত টহল চেকিং, তখন তাদের ভিডিও করা যাবে না। শুভলং বাজারেই থামবে। ছোট্ট এই লঞ্চটি সকাল ৭:৩০টায় ছাড়ে। নাস্তার ভালো ব্যবস্থা নাই এখানে, শুধুমাত্র কিছু স্ন্যাক্স আইটেম, পপকর্ন, বিস্কিট, চা এসব। এটার উপরে এটা শুভলং না ভাই? ব্যস্ততম নৌপথ রাঙ্গামাটির অধিকাংশ লোকালয়ের সাথে নৌপথের যোগাযোগ আছে শহরের। এই হচ্ছে শুভলং লঞ্চঘাট বাজার। এখানে প্রতিটা লঞ্চ নিরাপত্তা বাহিনী চেক করবে। মারিশা তথা দূরছড়িগামী আমাদের লঞ্চের পেছনে পেছনে আরেকটি লঞ্চ ছিল, হরিণায় যায়। বড়কলের ওই শেষ প্রান্ত ছোট হরিণা। ওটা দুর্গম গন্তব্য, পর্যটক কম যায়, কারণ ওই পাশে থাকার ব্যবস্থা নেই ভালো। এই লঞ্চের অধিকাংশ যাত্রী লোকাল। আমরা ২ জন ছিলাম পর্যটক, অন্য কয়েকজন ছিল বিচ্ছিন্নভাবে। আমরা হাজব্যান্ড ওয়াইফ দেশ ভ্রমণে বের হয়েছি। কাপ্তাই লেকে প্রচুর অতিথি পাখি দেখা যাচ্ছিল। ওই যে পাশে বসে আছে, এটা একটি কৃত্রিম লেক। ৬০-এর দশকে এটি আসলে এটার অবয়ব এভাবে দেখা যায়। কাঁচালং, মাইনি, কর্ণফুলী, এই সবগুলো নদী মিলিত প্রবাহ। যখন কাপ্তাই অঞ্চলে বাঁধ দেওয়া হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই বাঁধের ফলে এই পাশে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেল। সেই থেকে একটি লেক। এটা নিয়ে পাহাড়িদের একটি ক্ষোভ তৈরি হয়, যেটা পরবর্তীতে একটি রাজনৈতিক কারণ হয়ে ওঠে। লেকের মধ্যে অসংখ্য টিলা, ডুবন্ত টিলা যেন। মাইনের মুখ থেকে এটা সকাল ৬টায় ছাড়ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে বাগদাদ। ওই আরেকটা ছোট লঞ্চ, ওটা বোধ হয় কোনো ছোট বাজার থেকে ছাড়ছে। রাঙ্গামাটির কাপ্তাই লেকের বরকল উপজেলার এই অংশে অসংখ্য এরকম টিলা দেখা যায়। টিলা এবং পানির স্তর যেন সমান্তরাল। এই পথে যাওয়ার আগে আমার ধারণা ছিল দুই পাশে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে জলাশয়, লঞ্চ চলে যাবে। আসলে তা না। শুভলং ছাড়া ওইরকম বড় কোনো পাহাড় না। সামনে বিস্ময় অপেক্ষা করছে। আমার কাছে বারবার মনে হচ্ছিল আমি হাওরে আছি, কিশোরগঞ্জ, সুনামগঞ্জে আছি। বরকল শেষে লংগদু উপজেলা। এই উপজেলায় প্রচুর বাঙালি সম্প্রদায়ের বসবাস। বিশাল একটি বিল, কাপ্তাই লেকেরই একটা অংশ। এখানকার ওই জলাশয়টা একটি কাটলি বিল নামে পরিচিত, কাটলি বিল। সেখানে বাজার আছে। এই পথে যাদের তাড়াহুড়া, তারা স্পিডবোটে চলাচল করে। লঞ্চ আসলে খুবই ধীর গতিতে চলে। বেশি গতি দিলে তেলের খরচ বেশি হয়, সেজন্য আসলে ৬ ঘন্টার একটা যাত্রা। এটা স্বাভাবিকভাবে চললে আরো কম সময় লাগতো, কিন্তু এভাবেই চলছে। এই ৬ ঘন্টাই দীর্ঘদিনের সবসময়ের শিডিউল। এই কাটলি বিলটি মাছ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত। বিশাল পাহাড়ি অঞ্চলের মধ্যে এরকম বিশাল বিল। রাঙ্গামাটিতে বিল আছে, এটা শুনতেই যেন কেমন বিস্ময়কর লাগে। এটা হচ্ছে লঞ্চের দোতলা, ভিতরের দিকটা। কয়েকটি সিট খালি ছিল। সামনে একটি উপজেলা সদরে, থানা সদর লংগদু, সেখানে লঞ্চ থামবে, অনেক যাত্রী নামবে। তারপরে মাইনি মুখ, আরো ছোটখাটো বিভিন্ন স্টেশন তো আছেই।
অনেক যাত্রী তৈরি হচ্ছে নামার জন্য, তার মানে লংগদুর কাছাকাছি চলে এসেছি। মজার বিষয় হচ্ছে লংগদুকে আমি দীর্ঘদিন লং গাদু জানতাম, ভুল জানতাম, মানে লংগদুই ছিল সবসময়, আমি গাদু বলতাম বা ভাবতাম। এটা কি লংগাদু ভাই? এই জায়গাটা লংগাদু উপজেলা সদর, এটা না? এখানে মেন বাজার উপজেলা সদর? না না, এটা থানা। থানা। মেইন বাজারের সামনে পাবেন, মাইল বাজার। পাশাপাশি দুটি লঞ্চ ঘাট লংগদু এবং মাইনিমুখ, মাইনি নদী এসে কাঁচালং এ মিশেছে, ওইখানেই শেষ হয়েছে, জন্য মাইনিমুখ। মাইনিমুখ এটা, এই জায়গাতে আর্মি ক্যাম্প, ঘাটের ঠিক পাশেই আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পে একটি ছোট্ট বিরতি দিয়ে তারপরে এই মাইনিমুখ ঘাটে যেতে হয়। এটা খুব ব্যস্ততম একটি নৌবন্দর। এই মাইনিমুখ শেষ হবার পরে এই নৌপথ ছোট হয়ে গিয়েছে, কাঁচালং নদী শুরু। সেই কাঁচালং নদীর ছোট্ট নৌপথ, দুই পার দেখা যায়, মনে হচ্ছে পরিপূর্ণভাবে সুনামগঞ্জ। আমরা দুজন বান্দরবান থেকে রাঙ্গামাটি এসেছিলাম। সেই বান্দরবান থেকে একজন সহযাত্রী ছিলেন, একজন চাকমা দাদা, উনি এখানে নেমে গেলেন। এখান থেকে উনি মোটর সাইকেলে উঠে ওনার বাঘাইছড়িতে যাবেন। ওনার কাছ থেকে 2 বার বিদায় নিয়েছে, আবার পথে 2 বার দেখা হয়েছে, কাকতালীয়। যারা নৌপথে রাঙ্গামাটি থেকে সাজেক যেতে চান তারা এই মাইনিমুখ বা লংগদু নেমে যাবেন, সেখান থেকে মোটর বাইকে দীঘিনালা। তবে এখন সাজেক যাওয়ার এই দ্বিতীয় যে লটটি দুপুর 3টার জায়গায় 2টায় নিয়ে আসা হয়েছে, যে বাঘাইছড়ি আর্মি ক্যাম্প থেকে ছেড়ে যায় একসাথে এসকর্ট ভাবে। তো সেটি 2টায় আনার পরে এই নৌপথে দিনে গিয়ে দিনে সাজেক চলে যাওয়াটা একটু রিস্কি। যারা অ্যাডভেঞ্চারাস তারা বাইকের চেষ্টা করতে পারেন, নতুবা দীঘিনালায় হয়তো হোটেলে অবস্থান করে সেখান থেকে যেতে হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে 2 নদীর মোহনা, মাইনি এবং কাঁচালং। মাইনি এখানে শেষ হয়েছে বলেই মাইনি মুখ এই জায়গার নাম। নদী এখন ছোট হয়ে যাবে, ওই যে একটা ওই সামনে ব্রিজ রয়েছে, অনেকগুলো বাইক অপেক্ষা করছে যাত্রীর জন্য, তার মানে বাইক এখানে খুব পপুলার। আপনারা এই ভিডিওর মাঝামাঝি অবস্থান করছেন, আমাদের আরো 2 ঘন্টার নৌ জার্নি আছে। নদী এখানে ছোট, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওই অবস্থা নদীর। আপনাদেরকে যদি আমি বলে না দিতাম এটা রাঙ্গামাটি, শুধু ভিডিও দেখালে অনুমান করতেই পারতেন না, কারণ এখানে 2 পাশেই ধান লাগাচ্ছে বাঙালিরা, পাহাড় নাই, ছোট নদী। আমরা এখন রাঙ্গামাটির লংগদু উপজেলায় আছি পরিপূর্ণভাবে, এবং নদীটা একান্তই এটি কাঁচালং নদী, পাহাড়ি নদী, ভারত থেকে এসেছে, পরিপূর্ণভাবে বাঙালি অধ্যুষিত এলাকা। এদিকে মাঝে মধ্যে ফসল যখন উঠে তখন হাতির আক্রমণ হওয়ার কথা, কারণ এই লংগদুতে হাতি বসবাস করে। এখানে যে বন রয়েছে পাশে, পাবলাখালী বন বাংলাদেশের 2য় বৃহত্তম অরণ্য, সুন্দরবনের পরেই পাবলাখালী বন। আমতলী ইউনিয়ন দিয়ে যেতে হয়। আমরা যেখানে নামবো দূরছড়ি, তার আগের স্টেশন আমতলী। এখানে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, ওনার বাড়ি হচ্ছে আমতলী। উনি বললো আমাদের এখানে বন আছে। অবশ্য পাবলাখালী আর কি, পাবলাখালী বনে যাওয়ার জন্য রিজার্ভ করেছি, তো সেখানে থাকার জন্য বন বিভাগের একটি আবাসন ব্যবস্থা রয়েছে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এটা রাঙ্গামাটির হাওর, রাঙ্গামাটির কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ। এখানে আশেপাশে কয়েকটি গ্রাম পরিপূর্ণভাবেই হয়তো বাঙালি, তারপরে আবার পাহাড়ি বা এখানে বিশেষত চাকমা নৃতাত্ত্বিক গোষ্ঠী বেশি এই খাগড়াছড়ির এই অঞ্চলে। বান্দরবান বাদে রাঙ্গামাটি খাগড়াছড়িতে চাকমারাই সংখ্যাগরিষ্ঠ, আর বান্দরবানে মিশ্র 13টি সম্প্রদায়ের মানুষের বসবাস। দেখুন লঞ্চ থেকে যতগুলো যাত্রী নেমেছে প্রায় সবাই বোধহয় বাঙালি। মাহিল্লা এই অঞ্চলটির নাম, এখানে একটি আর্মি ক্যাম্প রয়েছে, মাহিল্লা বাজার পাশে আর্মি ক্যাম্প রয়েছে। অনেক যাত্রী নামলো এই লঞ্চ থেকে। আমার বহুদিনের একটি স্বপ্ন ছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে দিনের বেলায় ছোট্ট লঞ্চে সুনামগঞ্জ শহরে যাব। তো সেই স্বপ্নটা বোধহয় এই রাঙ্গামাটিতে এসে পূরণ হয়ে গিয়েছে। ছোট্ট নৌকা, ছোট্ট লঞ্চ, 2 পাশের পাড় দেখা যাচ্ছে স্পষ্ট, মানে মানুষ কি করছে না করছে, কৃষিভিত্তিক সমাজ সভ্যতা সবকিছুই উপলব্ধি করতে করতে লঞ্চ এগিয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি সেই লঞ্চে বসে। চলে আসলাম দূরছড়ি বাজার। এবার সড়ক পথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাব। প্রাথমিকভাবে বোধহয় মোটর সাইকেল নিতে হবে, সামনেই বাঘাইছড়ি, মারিশা অর্থাৎ সাজেক যাওয়ার পথের স্পর্শ পাবো।
শুনেছি এই দূরছড়ি বাজারে সাধারণ মানের থাকার হোটেল রয়েছে। আমরা মূলত বাজারের উপরে উঠি নাই, সেখানে বাইক স্ট্যান্ড আছে, মোটর বাইক যাই মারির সাথে। এই ঘাটে থাকাকালীন কয়েকটা চাকমা ছেলে এখানকার স্থানীয় অটোতে বসে ডাকছিল মারিসা মারিসা বলে। আমাদের সাথে ব্যাগ ছিল, আমরা দুজন ছিলাম অচেনা জায়গা, ওইখানে উঠে পড়ি চাকমা গ্রাম ধরে। এটা পরিপূর্ণভাবেই চাকমা এরিয়া, দুই পাশে সবাই চাকমা। যাচ্ছি মারির সাথে। কাঁচালং নদীতে যখন পানি থাকে তখন সরাসরি লঞ্চ যুগে এই মারির সাথে যাওয়া যায়, বাট আমরা এক স্টেশন আগে নেমেছি, নদীতে পানি কমে গিয়েছে, ট্রলার হলে যাওয়া যেত। অটোরিকশায় যারা বসা সকল যাত্রী এখানকার চাকমা সম্প্রদায়ের। এর মধ্যে দুইটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে গতকাল পরীক্ষা দিয়ে রাতে রাঙ্গামাটি এসে থেকে লঞ্চ থেকে নেমেছে, তারপর তাদের বাড়িতে এখানে এসে নামলো। এই গ্রামটা পরিপূর্ণ বড় পাহাড়ও না আবার সমতলও না, মাঝামাঝি একটি জায়গা, সমতলই বলা চলে। ধীরে ধীরে এটি আসলে উপরের দিকে উঠতে যাচ্ছে। মারিসা থেকে আমরা যখন খাগড়াছড়ি রওনা হই তখন বিশাল পাহাড়ের দেখা পাই, একদম বড় পাহাড়, সাজেক যাওয়ার পথে যেরকম পাহাড় ওইরকম। এটা হচ্ছে সেই কাঁচালং নদী, যেই নদীতে লঞ্চে করে আমরা দূরছড়িতে নেমেছি। বর্ষাকালে এই পথেই মারির সাথে সরাসরি লঞ্চ চলে যায়, সেটা আগেই বলেছি। চাকমা গ্রামের টিপটপ ঘরবাড়িগুলো দেখে ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছিল দূর থেকে। ধানের পাশাপাশি তামাক চাষ হতে দেখেছি ব্যাপকভাবে এই পাহাড়ি অঞ্চলে। আমরা চলতি পথে সামনেই একটি জায়গা পড়বে যেটি আসলে মুস্তফা কলোনি, 1959 সালে সেই কলোনি প্রতিষ্ঠিত, এরকম একটি সাইনবোর্ডও রয়েছে। ধীরে ধীরে অটোরিকশাটি উপরের দিকে উঠছে। সামান্য ভাবছিলাম, ঠিক আতঙ্ক না যে আসলে অটো কোনো ঝামেলা করে ফেলে কিনা, কারণ অটোরিকশায় তো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা না। ভাওয়াল অঞ্চলে আমাদের বাড়ি, গাজীপুরে উঁচু জায়গায় উঠে, বাট এটা তো টিলার চেয়ে উঁচু অঞ্চল, মানে ঠিক। দুপুর 2:09 মারির সাথে আসলাম। লঞ্চে ধূরছড়ি আসার পর সেখান থেকে অটোরিকশা পেয়েছি আমরা, যেহেতু ব্যাগ আছে সাথে দুইজন। অটোরিকশা জনপ্রতি 150 করে নিল, বাইকে বোধ হয় ওইটাই নেয়, অটোরিকশা ভাড়া সেটা নিল। দেরি হলো, আরামে আসলাম এখানে। খাগড়াছড়ি ডাকছে, জনপ্রতি 170 টাকা করে ভাড়া, চান্দের গাড়ি। সামনে খাগড়াছড়ি এবং আরেকদিকে সাজেকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মারিসা। ব্যাপক একটি ভ্রমণ হলো। রাঙ্গামাটি থেকে সেই 4:30টায় লঞ্চ ছেড়েছে, এখন 2টায় মারিসা, যাবো খাগড়াছড়িতে। এ হচ্ছে বিধ্বস্ত চেহারা। লাঞ্চটা তো হয়ই নাই, সকালে নাস্তা শুধু ব্রেড আর রুটি খেয়েছি, বিস্কিট এসব। কারণ লঞ্চ ওঠার পরে লঞ্চের মধ্যেও এরকম ট্রেডিশনাল নাস্তার আইটেম নাই, বাইরের সুযোগ পাইনি। মারির সাথে আছি। এই গাড়িতে উঠলাম, ব্যাগগুলো রাখলাম। এখান থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। 48 কিলোমিটার খাগড়াছড়ি শহর, মাঝখানে দিঘিনালা পড়বে। দিঘিনালা 28 কিলোমিটার, খাগড়াছড়ি শহর 48 কিলোমিটার। আর সাজেকে যাওয়ার যেই টার্নটা সেটা আরো 10-15 কিলোমিটার গিয়ে তারপরে এই দিকে আসে অন্য পথে। চলে আসলাম খাগড়াছড়ি। সকাল দুপুরে খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। আসলে এরকম ট্রাভেলিংয়ে এরকমই হয়, এটা একটি অভিযান ছিল। এটা শান্তি পরিবহনের বাস স্ট্যান্ড। এখান থেকে গাজীপুরের মাওনায় বাস যায়, আমরা টিকিট কেটে ফেললাম মাওনায় যাওয়ার উদ্দেশ্যে। ফজরের প্রথম আজানের 2-1 মিনিট পর রাজেন্দ্রপুর চৌরাস্তায় নামলাম গাজীপুরের।